হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ইউপিএসসি। আজকে তোমরা যেটা শুরু করতে চলেছো সেটা প্যাট্রিয়ার্কি প্লাস ওমেন্স, অর্থাৎ ওমেন্স এম্পাওয়ারমেন্ট বা ওমেন্স অর্গানাইজেশন, যেটাই তোমরা বলে থাকো। অর্থাৎ একটা ওভারল্যাপিং টপিক আজকে আমরা আলোচনা করতে চলেছি। যত এগোবো তত তোমরা বুঝে যাবে যে এক্স্যাক্টলি আজকে আমাদের টপিকটা কি এবং কোন বিষয়ে আজকে আমরা আলোচনা করবো। এগোনো যাক তাহলে। জেনারেল স্টাডিজ ইন্ডিয়ান সোসাইটি প্রতি বছর এখন গত 18, 19, 20, 3 বছর ধরে 75 নম্বরের প্রশ্ন আসছে। অলরেডি আমরা ডিসকাস করেছি আমাদের ফার্স্টের ভিডিওতেই, দেখে নিও। এটা তোমাদের ছিল হচ্ছে যে নর্মাল সিলেবাস যেটা তোমাদের ইউপিএসসিতে দেওয়া রয়েছে। সেলিয়েন্ট ফিচার্সের মধ্যে আমরা ঢুকে গেছি। আগের দিন আমাদের সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান সোসাইটি আমরা শুরু করেছিলাম। সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান সোসাইটির মধ্যে আমরা কি পড়েছি? সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান সোসাইটির মধ্যে আমরা প্রথম যেটা পড়েছিলাম সেটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি অলরেডি আমরা শেষ করেছি। এইবার মজার বিষয়টা হচ্ছে যে জয়েন্ট ফ্যামিলি অলরেডি আমাদের শেষ। আজকে আমাদের হওয়ার কথা প্যাট্রিয়ার্কি। কেন প্যাট্রিয়ার্কি? যে ভারতবর্ষের যতগুলো ইউনিক ফিচার্স আছে তার মধ্যে প্যাট্রিয়ার্কি অন্যতম। ঠিক আছে, তাহলে প্যাট্রিয়ার্কির সাথে আর কোন জিনিসটা ওভারল্যাপিং হবে? বললাম যে আজকের ক্লাসটা হবে ওভারল্যাপিং। সেটা হচ্ছে আমাদের ঠিক এই পোর্শনটা, অর্থাৎ এই রোল অফ উইমেন অ্যান্ড উইমেন্স অর্গানাইজেশন, এই পোর্শনটা আজকে আমরা প্যাট্রিয়ার্কির সাথে ওভারল্যাপ ওয়েতে পড়বো। তার কারণ ইন্ডিয়ান সোসাইটিতে তোমাদের যখন প্রশ্নগুলো আসে আলাদা করা সম্ভব নয় যে কোনটা প্যাট্রিয়ার্কি, কোনটা রোল অফ ওমেন অ্যান্ড উইমেন্স অর্গানাইজেশনের আন্ডারে পড়ছে। আমরা সবটা একসাথেই যত পড়বো বুঝবো তত আমাদের আনসার লিখতে বা বিষয়টা বুঝতে সুবিধা হবে। তাহলে শুরু করে দেওয়া যাক। তাহলে আজকে আমরা পড়ছি স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়া, তার একটা পয়েন্ট, আবার তার সাথেই আমরা একসাথে রোল অফ উইমেন অ্যান্ড উইমেন্স অর্গানাইজেশনটা পুরোটাই শেষ করে দিচ্ছি। এইটা হচ্ছে তোমাদের রোল অফ উইমেন অ্যান্ড উইমেন্স অর্গানাইজেশনের যে ডিকোডেড সিলেবাসটা, অর্থাৎ তোমাদের সিলেবাসে যেটা দেওয়া রয়েছে ইউপিএসসির, সেটা হচ্ছে খুবই লিমিটেড একটা পোর্শন। জাস্ট একটা লাইন তোমরা দেখতেই পাচ্ছ যে রোল অফ উইমেন অ্যান্ড উইমেন্স অর্গানাইজেশন, এর আন্ডারে কি কি করতে হবে, কি কি পড়তে হবে, সেটা অলরেডি একটা ভিডিওতে দেওয়া রয়েছে ডিকোডিং সিলেবাস বলে, যেখানে আমি পুরো সিলেবাসটা ভেঙে আলোচনা করেছি যে ইন্ডিয়ান সোসাইটির এই রোল অফ উইমেন অ্যান্ড উইমেন্স অর্গানাইজেশনের মধ্যে এই জিনিসটা আমাদের করতে হচ্ছে। এইখানে এবার লিস্টে তোমরা যা যা দেখতে পাচ্ছ আজকে আমরা সবটাই আলোচনা করব। ওকে, তাহলে শুরু করছি আমরা এইভাবে। আমি একদম স্পষ্টভাবে লিখে দিয়েছি প্যাট্রিয়ার্কি প্লাস রোল অফ ওমেন অ্যান্ড উইমেন্স অর্গানাইজেশন, যাতে তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। এইবার গল্প শুরু করা যাক। জেন্ডার, এই কথাটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। জিনিসটা কি আমরা হয়তো জানি, হয়তো বা জানি না। একটা জিনিস যদি স্পষ্টভাবে আমরা বলে দিই যে সেক্স, যেটা কিনা হচ্ছে আমাদের দেহের সাথে বায়োলজিক্যালি অ্যাটাচড, যে আমাদের একটা সেক্সুয়াল অর্গ্যান, সেটা দিয়ে বোঝা যায় যে আমার সেক্সটা কি। জেন্ডার হচ্ছে যেটা কালচারালি অর সোশ্যালি অ্যাটাচ করা হয় আমাদের একটা ইন্ডিভিজুয়ালের সাথে, অর্থাৎ যেমন ম্যাসকুলিন, ফেমিনাইন, এছাড়া আরো হয়, আমরা যত এগোবো তত সেগুলো জানবো। অর্থাৎ জেন্ডার বিষয়টা কোথাও না কোথাও আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, মানে আমাদের সোসাইটিতে সাধারণত এটাই হয়, বা আমরা কোনো একটা নিতে বাধ্য হই বা নিজের ইচ্ছায় নিই, যে কোনো একটা। তাহলে সেক্স মানে যেটা বায়োলজিক্যালি অ্যাটাচড, জেন্ডার মানে যেটা সোশ্যালি অর কালচারালি অ্যাটাচড। বেশ এতটা বুঝে নিলে গল্প শেষ, সেক্স অ্যান্ড জেন্ডার। এইবার এখানে কতগুলো টার্মিনোলজি দেওয়া রয়েছে, লাইক জেন্ডার কি রেফার করে, জেন্ডার কি এক্সপ্লেন করে, জেন্ডার কি অ্যানালাইজ করে, জেন্ডার কি অফার করে। এই টার্মগুলো আমরা কেন পড়ছি? যাতে বিষয়গুলোর যে গভীরতা, সেই গভীরতাগুলো যাতে আমরা সম্পূর্ণরূপে বুঝে নিই। ফার্স্ট বুঝে, জেন্ডার রেফার্স টু ডিফারেন্সেস, হায়ারার্কিজ, র্যাঙ্কিংস which exist between two sexes। খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ সরলভাবে বোঝার চেষ্টা করো। প্রথমে হচ্ছে আমি যদি বলি যে হিন্দু মুসলিম, ঠিক আছে, আমি যদি বলি যে হিন্দু অ্যান্ড মুসলিম, তুমি আমাকে জিজ্ঞাসা করবে, আমি ধরো এটার কোড দিলাম 1, এটার দিলাম 2, তুমি আমাকে জিজ্ঞাসা করতেই পারো যে স্যার হিন্দু 1 কোড দিলেন কেন, মুসলিমের 2 কোড কেন দিলেন? আপনি এক কাজ করুন না, হিন্দুর কোড দিন 2, মুসলিমের কোড দিন 1। তখন আমি তোমায় বলতে পারবো যে দেখো, যেহেতু যদি ভারতবর্ষে এরকম কোনো স্টাডি হয়, বা যদি আমি একটা হায়ারার্কিক্যাল ওয়েতে সাজাই, তো সেক্ষেত্রে যেহেতু সংখ্যা গুরু, অর্থাৎ সংখ্যা বেশি হচ্ছে হিন্দুর, তাই আমি হিন্দুকে 1 কোড দিয়েছি, মুসলিমকে 2 কোড দিয়েছি। ঠিক আছে, তার মানে এটা আমার লজিক কি, যে কোয়ান্টিটির উপর ভিত্তি করে আমি কোনো এক জায়গায় একটা স্ট্র্যাটিফিকেশনে, একটা হায়ারার্কিতে একজনকে 1-এ রাখছি, একজনকে 2-এ রাখছি। বাট যখন আমরা সেক্স সাজাই, কোনো একটা হায়ারার্কিতে ফেলি, তখন 1-এ সবসময় মেলকে রাখি, 2-তে সবসময় ফিমেলকে রাখি। এর কারণটা কি? ঠিক আছে, এটা এটা ভাবতে হবে যে কেন আমরা আমরা কোনো সময় দেখি না, আমরা ইউজ টু না যে 1-এ এফ আর 2-এ এম। কারণ আমরা সবসময় ধরে নিই আমাদের অবচেতন মনে বা চেতন মনে যে
মেল মানে সে ওপরেই থাকবে, ফিমেল মানে সে নিচে থাকবে, হায়ারার্কির যে স্ট্র্যাটিফিকেশন তার। তো এক্স্যাক্টলি জেন্ডার মানে কিন্তু কোথাও না কোথাও আমাদের মনে এখন এটাই ঢুকে গেছে যে পুরুষ ওপরে থাকবে, নারী নিচে থাকবে। জেন্ডার রিফার্স টু ডিফারেন্সেস, অর্থাৎ মেল অ্যান্ড ফিমেলের পার্থক্যটাকে তো বোঝায়, অবশ্যই বোঝায়, হায়ারার্কিকেও কিন্তু বুঝিয়ে দেয়। হায়ারার্কি বলতে এই জিনিসটার কথা বলা হয়েছে, তার মানে আমি বলছি না যে এটা ঠিক যে মেল ওপরে ফিমেল নিচে, বাট এই হায়ারার্কিটাকে বোঝায় জেন্ডার বলতে। র্যাঙ্কিং সুইচ এক্সিস্ট বিটুইন দ্য টু সেক্সেস, দুটোর মধ্যে মানে কি র্যাঙ্কিংও আছে। কিসের বেসিসে র্যাঙ্কিং সেটা কিন্তু অনেকে জিজ্ঞাসা করলেই তারা বলতে পারবে না। অনেকে বলবে যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ইটিসি নানা জনের নানা রকম রিজন দেয়, বাট কোনো লজিকে কিন্তু শুধুমাত্র বায়োলজিক্যাল রিজনে মেল ওয়ানে থাকবে আর ফিমেল টু থাকবে র্যাঙ্কিংয়ে বা হায়ারার্কিতে, এই লজিক কিন্তু কোথাও সাজে না। তো জেন্ডার যখনই আমরা বলি সবসময় একটা ডিফারেন্স, একটা ইনইকুয়ালিটি, একটা হায়ারার্কি, একটা র্যাঙ্কিংসকে কিন্তু আমাদেরকে মাথায় ইন্ডিকেট করে। ওকে, তো দেখতে পাচ্ছ লাইন একটা একটা, কিন্তু গভীরতা কিন্তু অনেক বেশি। Gender explains cultural constructions of various roles. What is now cultural constructions of roles? Roles মানে আমরা জানি যে ভূমিকা, ঠিক আছে, দ্যাট আর প্লেড বাই ওমেন অ্যান্ড মেন ইন দ্য সোসাইটি। যে প্রত্যেকটা মানুষের, মানুষ বললে হবে না যেহেতু আমরা জেন্ডার বলছি, প্রত্যেকটি পুরুষ এবং নারীর সমাজে কিছু ভূমিকা থাকে। সেই ভূমিকাগুলো নাকি কালচারাল কনস্ট্রাক্টেড হয়। কালচারাল কনস্ট্রাক্টেড মানে সংস্কৃতি তোমাকে বলে দেয় যে কোন কাজটা পুরুষের, কোন কাজটা নারীর। অর্থাৎ আমরা যদি আমাদের ডিভিশন অফ লেবারের যদি এক্সাম্পল দিই, তাহলে যখনই আমরা বলি যে দ্য কোর্স অফ বেকিং অ্যান্ড দ্য কোর্স অফ ব্যাংকিং, অর্থাৎ ধরো কোথাও একটা বেকিং এর কোর্স শুরু হতে চলেছে এবং কোথাও একটা ব্যাংকিং এর কোর্স শুরু হতে চলেছে। আমাদের ইন্ডিয়ান কালচারাল যে থিঙ্কিং, অর্থাৎ কনজারভেটিভ বা অর্থোডক্স যে থিঙ্কিং, সেখানে আমরা ধরে নিই যে বেকিং এর কাজবাজগুলো হবে অনলি ফর উইমেন্স, আর ব্যাংকিং সেক্টরের জন্য পড়াশোনা করবে অনলি ম্যানস। এটা আমি কি বললাম, যে কনজারভেটিভ অর্থোডক্স যে চিন্তা ভাবনা, অর্থাৎ কোথাও না কোথাও এটা হচ্ছে কালচারাল কনস্ট্রাকশনে দাঁড়িয়ে যায় যে এরকম হচ্ছে বাড়িতে বসে কিছু একটা বানাচ্ছে, সেই জিনিসগুলো বা নার্চারিং বা হচ্ছে দেখাশোনা করছে, এই কাজগুলো অনলি ফর উইমেন্স। আর মেল মানে হচ্ছে সে বেশ সিইও, ব্যাংক, এরকম হায়ার পোস্টের জবগুলো সে করবে। তো এই ধরনের সমাজের বা যে বিভিন্ন রোল, যে ধরো ব্রেড উইনার কে হয়, কোনো একটা ফ্যামিলির ব্রেড উইনার সবসময় হয় হচ্ছে একটা মেলকে পরিগণিত করা হয়, মানে এক্সপেক্ট করা একটা মেল। যখন বলা হয় যে হেড অফ দ্য ফ্যামিলিকে ডাক দাও, একটা মহিলা বেরিয়ে এলে আমরা অবাক হই, আমরা এক্সপেক্ট করি যে একটা পুরুষ আসবে। তো এই যে কালচারাল কনস্ট্রাকশনস অফ রোলস অফ মেন্স অ্যান্ড ওমেন্স, সেটাকে জেন্ডার এক্সপ্লেন করছে। ঠিক আছে, যে তার মানে জেন্ডার মানে আর কি বোঝায়, এই কালচারাল কনস্ট্রাকশন অফ রোলস দ্যাট আর প্লেড বাই ওমেন অ্যান্ড মেন। তার মানে সমাজ মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা বিভিন্ন রোল, ভূমিকা কনস্ট্রাক্ট করে রেখে দিয়েছে, আমাদের শুধু সেই কালচার, সেই সোসাইটি ওয়াইজ সেই রোলগুলোকে প্লে করতে হয়। ওকে, নাও জেন্ডার অ্যানালাইজেস হোয়াট। অ্যানালাইসিস মানে বলতে পারি আমরা বিশ্লেষণ করা। জেন্ডার কি বিশ্লেষণ করে? জেন্ডার অ্যানালাইসিস দ্য অ্যাসপেক্ট অফ শেপিং ওমেন্স বিহেভিয়ার অ্যাকর্ডিং টু দ্য নর্মেটিভ অর্ডার অ্যান্ড দ্য সোসাইটি। দেখো আমরা এখন যা পড়ছি সব কিন্তু ওই কনজারভেটিভ, অর্থোডক্স, নর্মেটিভ এই জিনিসপত্রগুলোই পড়ছে, অর্থাৎ নিয়মে কি বলা আছে, স্বাভাবিক কি। তার মানে স্বাভাবিক নিয়ম, এই জিনিসগুলো মানে সমাজ যেইভাবে ফ্রেম করেছে পুরো বিষয়টাকে, সেটা। জেন্ডার অ্যানালাইজেস দ্য অ্যাসপেক্ট অফ শেপিং ওমেন্স বিহেভিয়ার, অর্থাৎ মহিলাদের আচরণ কেমন হবে নর্ম্যাটিভ ফ্রেম অনুযায়ী, সমাজে মহিলাদের আচরণ নর্ম্যাটিভ ফ্রেম অনুযায়ী কিরকম হবে সেইটা যে বিশ্লেষণ করে, সেটা হচ্ছে জেন্ডার। অর্থাৎ জেন্ডার যা বিশ্লেষণ করছে, জেন্ডার যা বলছে, জেন্ডার যা মানে এক্সপ্লেন করছে, সবটাই দেখতে পাচ্ছ কিভাবে অর্থোডক্স কনজারভেটিভ একটা বিষয়ের মধ্যে। তার মানে কি জেন্ডার কি বিষয়টা কি নেগেটিভ? জেন্ডার বিষয়টা নেগেটিভ না, জেন্ডারকে সোসাইটি এবং কালচারালি যেভাবে কনস্ট্রাক্ট করা হচ্ছে জেন্ডার শুধু সেটাই বলছে। তার মানে আমরা ধরে নিও না যে জেন্ডার বিষয়টা নেগেটিভ, যে জেন্ডার সবসময় হচ্ছে নেগেটিভ বিষয়গুলো বলছে, তা নয়। জেন্ডারকে এইভাবে কনস্ট্রাক্ট করা হচ্ছে। Gender as a conceptual tool is used to analyze the structural relationship of inequality existing between women and men as reflected in various aspects of life such as household, labor market, education and political institutions. আরো আমরা কি পড়ছি যে এইটা সাধারণত বিশ্লেষণ করে যে যেখানে যেখানে অসাম্যগুলো আছে, ঠিক আছে, স্ট্রাকচারাল রিলেশনশিপ অফ ইনইকুয়ালিটি, অর্থাৎ কাঠামোগতভাবে যে সমস্ত সামাজিক অসাম্য বর্তমান, কাঠামোগতভাবে কোন কাঠামো, সামাজিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সোশ্যাল ইনস্টিটিউশনের আন্ডারে যে সমস্ত ওই স্ট্রাকচারাল
রিলেশনশিপ গুলো আছে তার ভেতরে কোথায় অসাম্য আছে সেগুলো। তাহলে কোন কোন জায়গায় আছে অসাম্য? বাড়িতে আছে, ঠিক আছে? বাড়িতে কেন? অফিস থেকে আসার পর একজন পুরুষ আইপিএল দেখবে, আর অফিস থেকে আসার পর একজন মহিলা সে রান্নাঘরে ঢুকবে। বা লেবার মার্কেট কেন? নির্দিষ্ট কিছু কাজ, যেমন হচ্ছে রিসেপশন বা হচ্ছে নার্চারিং, এই ধরনের কাজ বাজগুলো মেয়েদের জন্য থাকবে, আর পুরুষদের জন্য গায়ে গতরে খাটার যে কাজ সেইগুলো থাকবে। তাহলে কি মহিলারা গায়ে গতরে খাটতে পারে না? তাহলে হাউস হোল্ডে, বাড়িতে তারা কারা খাটাখাটনি করে? এডুকেশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন, প্রত্যেকটা সেক্টরে, ঠিক আছে, এই ইনইকুয়ালিটিগুলো দেখা যায়। এইগুলোকে অ্যানালাইজ করে জেন্ডার। Gender offers a set of frameworks within which the social and ideological construction and representation of differences between the sexes are explained. এবং আরো নিজের ফ্রেমওয়ার্কটাকে আরো বড় করছে, দেখো, gender offers to set of frameworks within which the social and ideological construction, অর্থাৎ সামাজিকভাবে এবং আদর্শগতভাবে যেভাবে বিষয়গুলোকে এক্সপ্লেইন করা হয় সেইগুলোকেও কিন্তু জেন্ডার সাধারণত নিজের ফ্রেমওয়ার্কের মধ্যে রাখে। অর্থাৎ কোনো অ্যাসপেক্ট কিন্তু বাদ যাচ্ছে না। লাস্ট অ্যাসপেক্টটাও পড়ে নি, জেন্ডার এক্সপ্লেইনস দ্য স্ট্রাকচার রিলেশনস বিটুইন ওমেন অ্যান্ড মেন উইদিন দ্য সোসাইটি। অর্থাৎ সবটা, আমাদের কালচারাল সোশ্যাল বিহেভিয়ার কি হওয়া উচিত মেয়েদের, তাদের আচরণগুলো কেমন হবে, দুজনের মধ্যে হায়ারার্কিটা কিরকম, র্যাঙ্কিং কিরকম, দুজনের যে আলাদা আলাদা বৈষম্য রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানগত ক্ষেত্রে, তাদের সামাজিক ও আদর্শগত যে সমস্ত গঠনমূলক অসাম্য, এবং তার সাথে একটা পুরুষ এবং মহিলার সম্পর্ক কি হবে, প্রত্যেকটা অ্যাসপেক্ট কিন্তু জেন্ডারের আন্ডারে পড়ছে। তার মানে জেন্ডার বলতে কি, আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল যে সেক্স, জেন্ডার, সেক্স বায়োলজিক্যাল, জেন্ডার সোশ্যাল, হাউ সোশ্যাল, ওয়াই কালচারাল, এইটা হচ্ছে তোমাদের সামনে পুরো গল্পটা, যে দ্যাটস ওয়াই দে আর সোশ্যাল অ্যান্ড কালচারাল। বুঝতেই পারছো পুরোটাই সোশ্যাল অ্যাজ ওয়েল অ্যাজ কালচারাল। নাও জেন্ডার সোশ্যালাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট এবং সহজ সরল একটা জিনিস। ফর এক্সাম্পল, তোমার বাবার যখন গাড়িটা খারাপ হয়ে যাবে, সে বাইক হোক বা 4 হুইলার্স, তখন সাধারণত এক্সপেক্ট করা হয় যে বাড়ির যে ছেলে, বাচ্চা ছেলে, তাকে বলবে যে টুলসগুলো নিয়ে আয়। সেই ছেলেটা ছোটবেলায়, ছোট বা বড় বয়সে বাবার সাথে হাতে হাত লাগায় টুলসগুলো, মানে টুলসগুলো নিয়ে আসা, বা গাড়ির চাকাটা রিপেয়ার করছে, বা গাড়ির কোনো একটা পোর্শন রিপেয়ার করছে, বা ফর এক্সাম্পল যে বাড়ির একটা কোনো লাইট খারাপ হয়ে গেছে সেটা পাল্টানো। অর্থাৎ কোনো স্পেসিফিক কাজ যেগুলোর সাথে, যেগুলোকে সোসাইটি অ্যাটাচ করে রেখেছে যে দোজ আর ফর মেলস অ্যান্ড দোজ আর ফর ফিমেলস, সেইগুলোকে যারা শেখাচ্ছে তারা হচ্ছে এজেন্সিস অফ জেন্ডার সোশ্যালাইজেশন। আর তারা যেগুলো শিখছে, তো যারা এই বিষয়গুলো শেখাচ্ছে তারা হচ্ছে এজেন্সিজ অফ সোশ্যালাইজেশন। আর যেই জিনিসটা শেখাচ্ছে সেটা হচ্ছে জেন্ডার্ড সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন মানে আমরা জানি সামাজিকীকরণ, অর্থাৎ সমাজস্থিত যে সমস্ত নিয়ম কানুন গুলো, মূল্যবোধ, আদর্শ, নৈতিকতাগুলো কোনো একটা মানুষের মধ্যে আমরা যখন চালিত করি সেটা হচ্ছে সামাজিকীকরণ। কিন্তু সেটা যদি জেন্ডার্ড হয়, যে সাধারণত জেন্ডার্ডের বাংলাটা লিঙ্গই আসে, তো ওই লিঙ্গ সামাজিকীকরণ মানে বোঝাচ্ছে যে পুরুষদের কাজ পুরুষদেরকে শেখাচ্ছে, নারীদের কাজ নারীদেরকে শেখাচ্ছে। অর্থাৎ কোনো একটা বাচ্চা শিশু, তাকে তার জেন্ডার অনুযায়ী যেই কাজগুলো শেখানো হয় সেটা হচ্ছে জেন্ডার সোশ্যালাইজেশন। ফর এক্সাম্পল, ছোটবেলায় যখন জল পড়ে যাচ্ছে মেঝেতে, তখন বাড়ির মেয়েকে ডাকা হচ্ছে যে এসে একটু পরিষ্কার করে দিয়ে মুছে দে, ছেলেকে ডাকা হয় না। বা যখন বাড়িতে আত্মীয় স্বজন এসছে, তখন কে হাতে করে জল বা হচ্ছে চা খাওয়ার নিয়ে যাবে? বাড়ির কোনো মহিলা সদস্য বা নারী। অর্থাৎ এরকম ভাবেই আমাদের নানা রকম সোশ্যালাইজেশন করা হয়, এইভাবে হাসতে নেই, এইভাবে খেতে নেই, এইভাবে বসতে নেই, ইটিসি। ছেলেদের ক্ষেত্রে আবার সেই জিনিসগুলো থাকে না বা রাখে না। আবার ছেলেদের ক্ষেত্রে কিছু অন্য জিনিসপত্র থাকে, যে তোমাকে পরিবারের দায়িত্ব নিতে হবে, তুমি মেয়েদের সম্মান করতে শিখবে, ইটিসি নানা রকম বিষয়। এক্স্যাক্টলি এই যে জিনিসগুলো, যেগুলো জেন্ডার্ড ওয়েতে শেখানো হয়, দ্যাট ইজ জেন্ডার সোশ্যালাইজেশন। ওকে, আসলে এই ওমেন্স অর্গানাইজেশন বা প্যাট্রিয়ার্কি, এর ভিতরে ঢুকতে হলে এই টার্মিনোলজি গুলোর মানে বোঝা খুব ইম্পর্টেন্ট। জেন্ডার, জেন্ডার স্টিরিওটাইপিং, জেন্ডার সোশ্যালাইজেশন, ইটিসি, দ্যাটস ওয়াই দে আর ইম্পর্টেন্ট টু লার্ন। ওকে, জেন্ডার স্টিরিওটাইপিং, কোনো কেউ একজন নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে বলেই, ঠিক আছে, বা কোনো একটা নির্দিষ্ট অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন বা অ্যাসোসিয়েশনের থেকে বিলং করে বলেই তাকে যে আমরা নিজের মতো করে অ্যাজিউম করে নিই, প্রিটেন্ড করে নাও, দ্যাট ইজ স্টিরিওটাইপিং। আবার এই স্টিরিওটাইপিংটা যখন জেন্ডার্ড হয়, ফর এক্সাম্পল, যদি আমি বলি
যে একজন মহিলা গাড়ি চালানো শিখছে, তখন তুমি বড় বড় চোখ করে আমার দিকে দেখাবে, কারণ দ্যাট ইজ দ্য স্টিরিওটাইপ নোশন যে মহিলারা সাধারণত গাড়ি চালাতে পারে না, তারা গাড়ি চালালেই ভুলভাল চালায়। বা আমি যদি বলি যে একটা মহিলা পার্ক করছে বা মহিলাদের গাড়ি চালানো নিয়ে, মহিলাদের পার্ক করা নিয়ে এরকম অনেক ভিডিও আছে। ঠিক আছে? যে মানে এবং সেগুলো মিমস বা হাসির ভিডিও। কারণ এটা ধরে নেওয়াই হয় যে মহিলা মানে পার্ক করতে পারবে না, মহিলা মানে গাড়ি চালাতে পারবে না। দ্যাট ইজ জেন্ডার স্টিরিওটাইপিং। তার মানে তুমি মহিলা বলেই কি, কি করতে পারবে আর কি, কি করতে পারবে না বলে ধরে নেওয়া হয়। আবার ঠিক উল্টোভাবে তুমি পুরুষ বলেই কি, কি করতে পারবে আর কি, কি করতে পারবে না বলে ধরে নেওয়া হয়। দ্যাট ইজ জেন্ডার স্টিরিওটাইপিং। যেমন তুমি পুরুষ হলে আমরা বলি যে ছেলে হয়ে কাঁদছিস কেন? মেয়েদের মতো হাসছিস কেন? দ্যাট ইজ স্টিরিওটাইপিং যে ছেলে হলে কাঁদবে না। আম মেয়ে হলে ছেলেদের মতো হাসবে না। অর্থাৎ সে অট্টহাস্য হাসবে না, সে আস্তে, আস্তে মিনমিনিয়ে হাসবে। ইটিসি। তো এই ধরনের যখন সেটা নির্দিষ্ট জেন্ডার থেকে বিলং করছে বলেই তার কি, কি করা উচিত এইগুলো যখন আমরা নিজেদের মস্তিষ্কে বসিয়ে নিই এবং সেই অনুযায়ী তাকে ভাবতে থাকি, দ্যাট ইজ জেন্ডার স্টিরিওটাইপিং। ওকে? Gender stereotyping viewed that it is viewed that gender stereotypes are formed during the process of learning and communication. অর্থাৎ কখন হয়? During the process of socialization, যে তুমি যখন পড়ছো, শিখছো, জানছো, তখন কিন্তু আমাদের মধ্যে বসে যায়। যে আমরা যেগুলো গল্পগুলো পড়তাম যে ছেলেটা হচ্ছে সাহসী খুব, মেয়েটা তার পেছনে, পেছনে যাচ্ছে। লাইক ওই আমরা যে ছোট যে কার্টুন দেখি ভীম অ্যান্ড চুটকি, ঠিক আছে? ভীম অ্যান্ড চুটকি। তো ভীম হচ্ছে দ্য লিড, ছুটকি হচ্ছে যে পেছনে থাকে প্যাসিভ। তার মানে ছেলেরা হবে অ্যাক্টিভ, মেয়েরা হবে প্যাসিভ। এই জিনিসগুলো কিন্তু স্টিরিওটাইপ ওয়েতে আমাদের মাথার ভেতরে ঢুকে যায়। ডিফারেন্ট রোল মডেলস আর অ্যাসাইন টু ওমেন অ্যান্ড মেন। মহিলারা যাকে রোল মডেল হিসেবে মনে করে সাধারণত, সেটা ছোটবেলা দিয়ে যখন আমরা রোল মডেল হিসেবে মানি, তখন কিন্তু সেটা সাধারণত কোনো পুরুষ হয় না। আবার যখন পুরুষরা যাকে রোল মডেল মানে, সেটা কিন্তু সাধারণত কোনো মহিলা হয় না। যেমন একটা অ্যাড দেখছিলাম যে ছেলেটা বলছে আমি বড় হয়ে মায়ের মতো হতে চাই। দ্যাটস ইউনিক। এই কারণেই সেটা অ্যাড। বা হচ্ছে একটা গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, মেয়েটা বেরিয়ে ঠিক করছে। এটা একটা নিউট্রিশিয়াস ফুডের অ্যাড ছিল, প্রোটিনের। তো মেবি হরলিক্স বা কমপ্ল্যান এরকম কিছু। তো তার মানে কি? এগুলো এক্সপেক্টেড নয়, এগুলো স্টিরিওটাইপ নয়, কিন্তু তারা করছে। তো তাহলে বুঝতেই পারছো যে আলাদা, আলাদা রোল মডেলকে কিন্তু আমরা ফলো করি। একটা মেয়ে সবসময় তার রোল মডেল মানে একটা মহিলা হয়, আর একটা পুরুষ মানে পুরুষ হয়। আমি এগুলো কোন ওয়ে বলছি? সোসাইটি নরমালি জেনারেলাইজড ভিউ বলছি। এক্সেপশনস বা ইউনিক কেসেস বলছি না। Similarly, on the basis of a set of physical qualities and psychological characteristics defined by family, society levels, tasks which are known as gender stereotypes. মেয়ে মানে একটু দুর্বল হবে, ছেলে মানে একটু শক্তিশালী হবে, বা হচ্ছে চশমা পরে মানে একটু পড়াকু হবে, মানে পড়াশোনা করতে ভালোবাসবে। এরকম নানা ধরনের স্টিরিওটাইপ আমাদের জেন্ডারের সাথে অ্যাটাচ থাকে এবং সেইভাবেই ফ্যামিলি থেকে দেখা হয় এবং সেইভাবেই ফ্যামিলিতে ডিল করা হয়। ইন মেনি সোসাইটিস ম্যাসকুলিনিটি ইজ এই যে খুব ইম্পর্টেন্ট যেটা বলছিলাম যে এই যে বসতে আমাদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে স্টিরিওটাইপিং, শেষে হয়ে যায় কি? ম্যাসকুলিন মিন্স কম্পিটিটিভনেস, প্রতিযোগিতামূলক, অ্যাগ্রেশন, অর্থাৎ তার মানে আক্রমণাত্মক একটা ভাব, ইন্ডিপেন্ডেন্স, সে স্বাধীন হয়ে ঘুরে বেড়াবে। অন্যদিকে ফেমিনাইন মানে হচ্ছে নারীদের মধ্যে কি, কি থাকছে? নারী বৈশিষ্ট্য, তার মধ্যেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে কেয়ারিং, সে শান্ত হবে, সবার যত্ন করবে, চুপচাপ হবে, একটু বাচ্চাদের সাথে খুব মিশে যাবে, ইমোশনালি এক্সপ্রেসিভ, যে সে হঠাৎ করে কেঁদে দেবে, সেন্সিটিভ হবে, কারোর দুঃখে সেও কষ্ট পাবে, এবং তার সব থেকে বেশি সাবমিসিভ অ্যান্ড প্যাসিভ, যে তাকে দমিয়ে রাখা যাবে এবং সে অ্যাক্টিভ হবে না, সে প্যাসিভ হবে। those are the examples of gender stereotyping, যে আমরা মেয়ে বলতে আর ছেলে বলতে আমাদের মাথায় এক্স্যাক্টলি কি, কি খেলে যায় এবং এর উল্টোগুলো হয় বলেই আমরা নিতে পারি না। যে আচ্ছা ও ছেলে হয়ে চুপচাপ, ও ছেলে হয়ে কাঁদে, বা মেয়ে হয়ে এত বেশি ডেয়ার ডেভিল। আমরা তখন নানা রকম নাম দিতে থাকি। সেই নামগুলো আশা করি তোমরা জানো বা বোঝো। মানে ইয়ার্কি করেই এবং সেটাকে বিদ্রূপ করেই নাম দিই আমরা সাধারণত। নাও হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি? According to Sylvia Wolby, a system of social structure and practices in which men dominate, oppress, and exploit women. এমন একটা কাঠামো যেখানে পুরুষ মহিলাদেরকে ডমিনেট করে, অপ্রেস করে, এক্সপ্লয়েট করে। দ্যাট ইজ প্যাট্রিয়ার্কি, সিলভিয়া ওয়ালবি। ওকে? এবং প্যাট্রিয়ার্কিটা বুঝতে হবে সেটা পুরো কাঠামো, আ ফর্ম অফ পাওয়ার রিলেশন বিটুইন মেন অ্যান্ড ওমেন। যেটা একটা ক্ষমতার কাঠামো, যেখানে কিনা পুরুষরা চায়, অর্থাৎ সামাজিক একটা কাঠামো, যেই কাঠামোয় পুরুষদেরকে সবসময় হায়ারার্কিতে বা উপরে রাখা হয় এবং একটা পাওয়ার রিলেশন চলতে থাকে, একটা ক্ষমতার লড়াই, যেখানে পুরুষরা চায় যে ক্ষমতাটা তারা নিজেদের হাতে রাখবে। পরিবারে সাধারণত বাবা যা বলবে, অর্থাৎ বা একজন পুরুষ স্থানীয় যে আছে, সে যা বলবে সেটাই মেনে নেওয়া হয়। সেটা বাবা হতে পারে, দাদু হতে পারে, জ্যাঠা হতে পারে, এমনকি অনেক সময় ছেলেও হয়ে যায়। ঠিক আছে? যেহেতু সে পুরুষ।
আগলে জনম মোহে বিটিয়া হি কি জো এরকম বলে একটা সিরিয়াল বেরিয়েছিল, যেখানে একজন একটা একটা মহিলার ক্যারেক্টার খুব ফেমাস হয়েছিল। আম্মা সামথিং কিছু একটা নাম ছিল। বিষয়টা হচ্ছে যে তার মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, সে ছিল মহিলা কিন্তু তার মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলো কিন্তু ছিল পুরুষালী। অর্থাৎ প্যাট্রিয়ার্কি মানে আমাদের একটা নোশন থেকে যে প্যাট্রিয়ার্কাল যে নোশনে বলে যে পুরুষতান্ত্রিক ক্ষমতা সবসময় পুরুষের হাতে থাকবে, পুরুষতান্ত্রিক কাঠামো পুরুষরা বহন করবে, আসলে তা নয়। পুরুষতান্ত্রিক কাঠামোটা তৈরি হয়ে রয়েছে, সাধারণত সেটা যারা বহন করে চলে সেটা কিন্তু নারীরাই হয়। নারীরাই পুরুষতান্ত্রিকতাকে সবচেয়ে সুন্দরভাবে ক্যারি করে, তারাই সবচেয়ে ভালো ক্যারিয়ার। তারা বুঝতেও পারে না, তারা জানতেও পারে না যে তারা অপ্রেসড হচ্ছে, ডমিনেট হচ্ছে, এক্সপ্লয়েটেড হচ্ছে। ওকে, পয়েন্টটা মাথায় রেখো। তো তার মানে একটা মেল ডমিনেটেড ফ্যামিলি চলবে, যেখানে কিনা পুরুষরা শাসন করবে, সে যেটা বলবে সেটাই লাস্ট। ওই যে বলে না যে মাকে কিছু জিজ্ঞাসা করলে মা বললো বাবাকে জিজ্ঞাসা কর। এবার এটা আলাদা বিষয় যে মিমসে লেখা হয় যে বাবাকে জিজ্ঞাসা করলে আবার বাবা বলে যে মাকে জিজ্ঞাসা কর। আসলে কিন্তু মায়ের ক্ষমতা নেই, মায়ের অধিকার নেই, বা মা নিজেকে মনে করে না এতটা সাহসী যে সে একটা কিছু বলবে এবং বাবা শুনবে। সেই কারণে সে কিছু বলতে পারে না, সে আলটিমেটলি বাবার কাছে পাঠিয়ে দেয়, এবং বাবাও সেটা জানে যে মা বাবার ঊর্ধ্বে কিছু বলবে না। সেই কারণে সে জানে যে আমি যদি একে পাঠাই, আসলে আমি যেটা বলতে চাইছি সেটাই সে নিজে বলবে। অর্থাৎ আমার মুখ থেকে সন্তান শুনবে না, মায়ের মুখ থেকেই শুনে নি। দ্যাট ইজ দ্য হোল পলিটিক্স। ওকে, দ্য মেল কন্ট্রোল ওভার দ্য সেক্সুয়ালিটি অফ উমেন, এবং এগুলো তো থাকবেই। ঠিক আছে, সেক্সুয়ালিটির উপর কন্ট্রোল থাকবে, যে যে পুরুষ মহিলা সেক্সুয়ালিটিকে কন্ট্রোল করতে পারে না, সেটা মানে প্যাট্রিয়ার্কাল নোশন গুলোর সাথে তার ক্যারেক্টারিস্টিক্স মিলছে না। এটা হচ্ছে প্যাট্রিয়ার্কাল নোশন, যে সবার আগে যেটা কন্ট্রোল করার আমরা চেষ্টা করি সেটা হচ্ছে ওমেন সেক্সুয়ালিটি। রেপ রেপ বেড়ে যাওয়ার সবচেয়ে বেশি কারণ কিন্তু সাইকোলজিক্যালি এটাই ধরা হয় যে যখন পুরুষরা কোনোভাবেই আহ, নিজেকে কম্পিটেন্ট মনে করে না যে মহিলাদেরকে সে ডমিনেট করতে পারছে, তখনই সে এমন একটা পথ বেছে নেয় যেখানে সে তাকে মহিলাকে সেক্সুয়ালি হ্যারাস করার মাধ্যমে তাকে ডমিনেট করার চেষ্টা করে। ঠিক আছে, সেটা ম্যারাইটাল রেপ হোক বা এমনি রেপ। যে ম্যারিটাল রেপ বলতে একটা নির্দিষ্ট বিয়ের মধ্যে আহ, একজনের ইচ্ছার বিরুদ্ধে যে রেপটা করা হচ্ছে, যেটা কিনা ভারতবর্ষে এই আইনটা নেই, সেটা ম্যারিটাল রেপ গেল। এবার ম্যারিটাল রেপ বাইরেও ম্যারিটাল রেপের বাইরেও যে সমস্ত রেপ গুলো ঘটে, সেগুলোতে কিন্তু আসলে পুরুষদের যে রাগটা থাকে, তাদের মধ্যে যে গ্রাজ থাকে, যে না মহিলাদের সে অপ্রেস করতে পারছে না, মানে যৌন খিদেটা অবশ্যই থাকে, তার সাথে কিন্তু এই অপারেশন করার একটা নেশাও তার মধ্যে কাজ করে, যে এইভাবে অপ্রেস করবো। তোমরা যদি দিল্লির যে কেসটা হয়েছিল, নির্ভয়া কেসটা, সেটা যদি তোমরা শুনে থাকো, যারা যারা রেপ করেছিল, যারা রেপিস্ট ছিল, তাদের বক্তব্য ছিল যে এত রাতে একটা মেয়ে একটা ছেলের সাথে বেরিয়েছে, हम लोग उसे बस सबक सिखाना चाहते थे। ঠিক আছে, তার মানে বোঝো যে ও সেক্সুয়াল মানে সম্ভব করার ইচ্ছা তো ছিলই, তার সাথে কি ছিল যে সবক শিখাবো, যে এমন একটা শিক্ষা দেবো যে ভুলবে না, যে ক্ষমতা হচ্ছে কি করে এত রাতে বেরোচ্ছে একটা ছেলের সাথে। ঠিক আছে, তাদের বক্তব্য এটা। তার মানে প্যাট্রিয়ার্কি মানে এই পুরো গঠনটা, যেটা প্রত্যেকটা পুরুষ মানুষের মাথার ভেতর ঢুকে রয়েছে এবং নারীদের মাথায় ঢুকে রয়েছে কিভাবে, যে না ওরা তো আমাকে অপ্রেস করবেই। আমরা সবসময় মানে নারীরা সবসময় অপ্রেস হতে ভালোবাসে, সাইকোলজিক্যালি এটা হয়ে যায়। ঠিক আছে, এটার জন্য আমাদের একটু আলথুজার বুঝতে হবে যে স্টেট অ্যাপারেটাস গুলো কিভাবে কাজ করে, ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস। ঠিক আছে, সেখানে এখন আমরা ঢুকছি না। এজেন্টস অফ প্যাট্রিয়ার্কি, এটা খুবই সহজ সরল একটা বিষয়, কিন্তু এজেন্টস অফ প্যাট্রিয়ার্কির মধ্যে দেখো কিছু হলুদ লাইনে লেখা রয়েছে, বলছে যে সবসময় একটা ভার্জিন ব্রাইডকে এক্সপেক্ট করা হয়। যে ব্রাইডের ভার্জিনিটি এত ইম্পর্টেন্ট কেন? পুরুষের ভার্জিনিটিতে এতটা ইম্পর্টেন্ট না, ব্রাইডের ভার্জিনিটিটা যতটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্যাট্রিয়ার্কাল নোশন। তোমরা জানো যে এরকম রিসেন্টলি একটা পড়ছিলাম যে দুজন মহিলা, তাদের হচ্ছে যে ওই 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 একটা যে নিয়ম হয় যে সামথিং বেডশিটে ব্লাড আছে কি নেই বিয়ের ফার্স্ট নাইটে, তো সেই ভার্জিনিটি টেস্ট তারা ফেল করেছে বলে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, বা তাদের সাথে ডাইভোর্সের কাজ চলছে, কেস চলছে। তো মেয়েরাও বলছে না এরকম ছেলের সাথে আমরা থাকবো না যেখানে কিনা আমাদের এরকম টেস্ট দিতে হয়। এই জাস্ট রিসেন্টলি বলছিলাম। তো এগুলো আছে, এগুলো গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন মেন্টালিটিতে, ছেলেদের মেন্টালিটিতে, এমনকি মেয়েদের মেন্টালিটিতে। ঠিক আছে, অন্য কোনো একজন নারী ভার্জিন না শুনলে সে তাকে জাজ করে, ঠিক আছে, খারাপ চোখে দেখে, ইটিসি হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে ভার্জিন ব্রাইড কেন ইম্পর্টেন্ট, ওই যে বললাম প্যাট্রিয়ার্কি নোশনই হচ্ছে সেক্সুয়ালি ডমিনেট করা। তো সেক্সুয়ালি সে যদি ভার্জিনিটি তার না থাকে, কোথাও না কোথাও এটা তাদের একটা বেশ ইগোতে হার্ট করে। ঠিক আছে, তো এই ইগো সমস্যাটা হচ্ছে বড় সমস্যা প্যাট্রিয়ার্কি, যে ইগোটা বহুত ইম্পর্টেন্ট মানে পুরুষদের কাছে। প্রিম্যারিটাল সেক্স ইজ সিন ইন টার্মস অফ মোরাল পলিউশন। তার মানে দেখো এটা এখানে খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রিম্যারিটাল সেক্স সমস্যার বিষয়, যে মহিলাদের প্রিম্যারিটাল সেক্স এটা হতে পারে না, মহিলাদের হতে পারে না, পুরুষদের হলে হতেই পারে, ওটা কম বয়সে একটা ছেলে করে ফেলেছে, এই ধরনের নোশন সাধারণত আমাদের মধ্যে থাকে।
আর কি থাকে? রেড লাইট এরিয়ার নাম শুনেছো, প্রস্টিটিউট এরিয়ার নাম শুনেছো। মানে কি? যে সেইখানে নারীরা থাকেন, তারা নিজেদের দেহ নিজেদের ইচ্ছায়, অনেক সময় অনিচ্ছাতেও হয়, যে বিক্রি করছে টাকা পয়সার জন্য। সেখানে কারা যায়? পুরুষেরা যায়। তার মানে পুরুষদের রেড লাইট এরিয়ায় যাওয়া সমাজ মেনে নিচ্ছে। সেই কারণেই তো এরকম জায়গা তৈরি হয়েছে। কিন্তু নারীরা যাচ্ছে কোনো একটা এরকম এরিয়ায় যেখানে কিনা পুরুষরা থাকে এবং নারীরা নিজেদের যে সমস্ত সম্ভোগের ইচ্ছে সেখানে গিয়ে মেটায়, এরকম কোনো জায়গা তুমি দেখাতে পারবে না ইন্ডিয়াতে। এটা আলাদা বিষয় যে আমাদের এখানে হচ্ছে নানা রকম জিগোলো সার্ভিস ইটিসি আছে। বাট সেগুলো কিন্তু মডার্ন ইন্ডিয়া বা মডার্ন সোসাইটির কিছু অ্যাসপেক্টস বা ক্যারেক্টারিস্টিক্স। আসলে কিন্তু নারীদের নিজেদের দৈহিক সম্ভোগ বা দৈহিক ইচ্ছা মেটানোর জায়গা নেই, এবং নারীদের যদি দৈহিক ইচ্ছা থাকে সেটাকে খারাপ নজরে দেখা হয় সমাজ থেকে। ঠিক আছে? এজেন্টস বলতে আমরা সবাই জানি পরিবার, বিয়ে। বিয়ে প্যাট্রিয়ার্কির সবচেয়ে বড় টুল। বিয়ের মাধ্যমেই প্যাট্রিয়ার্কি রান করে, চলে, রিনিউ হয়, সেই স্ট্রাকচারটা আরো মজবুত হয়। বিয়ের সব জিনিসই সমস্যা। তুমি বললে যে তুমি প্যাট্রিয়ার্কাল নও। ঠিক আছে? আমি আমার সারনেম চেঞ্জ করব না। তোমার সারনেম কি? ধরো ঘোষ। তোমার সারনেম যদি ঘোষ হয়, তুমি বলছো আমি চেঞ্জ করব না। তুমি বিয়ের পর কি করলে? হয়তো ঘোষ দাস। হাসব্যান্ড কি তোমার দাস ঘোষ করলো? করলো না। তার মানে তোমার ঘোষ দাস হলো। তোমার বক্তব্য কি? যে স্যার আমি আমার সারনেমটা রেখেছি, বদলাতে দিইনি। শুধু দাস হতে দিন, ঘোষ দাস রেখেছি। আরে এই যে ঘোষ সারনেমটা, সেটা তো তোমার বাবা। সেই তো প্যাট্রিয়ার্কি বহন হচ্ছে, যে তোমার বাবার সারনেমটা তুমি ক্যারি করছো। তুমি যদি তোমার মায়ের সারনেমটা ক্যারি করতে, তাহলে একটা আলাদা বিষয় ছিল। আবার যদি বলি যে তুমি তোমার মায়ের সারনেমটা যদি ক্যারি করো, তোমার মায়ের সারনেমটাও তো তোমার মায়ের বাবার। প্যাট্রিয়ার্কি আছে, প্যাট্রিয়ার্কি থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না। ঠিক আছে? ধরতে পারি না। তো তার মানে হচ্ছে ম্যারেজ একটা আল্টিমেট টুল প্যাট্রিয়ার্কি। ফ্যামিলি, ম্যারেজ, রিলিজিয়ন, কাস্ট, এডুকেশন, মিডিয়া। ফ্যামিলি কিভাবে প্যাট্রিয়ার্কি বহন করে? এই যে ছোটবেলা থেকে আমরা শিখি ऐसा नहीं करने का, वैसा नहीं करने का, ये करने का, वो करने का, মানে যা করা উচিত আর কি কি করা উচিত না, কিভাবে চলতে হবে, খেতে হবে, পড়তে হবে, নাচতে হবে, বসতে হবে, সবকে শেখায় ফ্যামিলি। এইখান থেকে আমাদের যে সোশ্যালাইজেশনটা করায়, এই সোশ্যালাইজেশনটাকে সাধারণত বলে অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। বিয়ের জন্য রেডি করছে মেয়েদের ক্ষেত্রে। যে শ্বশুর বাড়িতে গিয়ে কি বলবে, যে বাড়ি থেকে কিছু শেখায়নি, রুটিটা গোল গোল বানাতে শেখ। শ্বশুর বাড়ি থেকে বলবে যে হ্যাঁ রান্না করতে শেখায়নি, শ্বশুর বাড়িতে এই বলবে, শ্বশুর বাড়িতে সেই বলবে, শ্বশুর বাড়িতে গিয়ে যে কি ভোট করবি। দ্যাট কাইন্ড অফ সোশ্যালাইজেশন ইজ নোন অ্যাজ অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। তার মানে ফ্যামিলিটা হচ্ছে একটা ধাপ, যেই ধাপে সেই সমস্ত প্যাট্রিয়ার্কাল সোশ্যালাইজেশন গুলো কমপ্লিট করে দিচ্ছে, যেইগুলো আবার তোমাকে ম্যারেজে গিয়ে করতে হবে। ঠিক আছে? তার মানে এটা একটা প্যাট্রিয়ার্কি ধাপ বলতে পারি, যে ফ্যামিলি তোমাকে অর্ধেক প্যাট্রিয়ার্কাল টুলস, ক্যারেক্টারিস্টিক্স গুলো ফ্যামিলি শিখিয়ে দেয়। তারপর ম্যারেজ। ম্যারেজে তো সবটাই জানো যে প্যাট্রিয়ার্কাল টুলস এর আন্ডারেই পড়ে পুরো বিয়েটাই, যে তুমি একজনের বাড়িতে যাচ্ছ, সে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে, সারনেম চেঞ্জ করছে না, কোন বাড়িতে থাকছো, ছেলেটার বাড়িতে থাকছো, বা হচ্ছে তার জন্য তুমি নিজের লাইফকে ডিস্ট্রয় করছো, বা যেটাকে তোমরা বলো অ্যাডজাস্টমেন্ট করছো, বা হচ্ছে যখন বেবি নেওয়া হচ্ছে, কনসিভ করার মুহূর্ত থেকে তুমি নিজের চাকরি বাকরি ছেড়ে দিলে, বেবিকে বড় করলে, ব্যাস ধরে নেওয়া হলো যে বেবিকে বড় করার দায়িত্ব তোমার। তাকে স্কুলে নিয়ে যাওয়া, তার টিফিন বানিয়ে দেওয়া, তার মানে বিয়ে অবধি তার সমস্ত দায়িত্ব তোমার। এগুলো কিন্তু কোথাও লেখা নেই যে একটা মেয়েরা বায়োলজিক্যালি দে আর ক্যাপাবল, যে তারা একটা শিশুকে জন্ম দিতে পারে। কিন্তু কোথায় লেখা আছে যে সেই বাচ্চাটাকে লালন পালন করে বড় করার দায়িত্ব সেই মহিলার বা নারীর, পুরুষের নয়? এগুলো কোথাও লেখা নেই। তো সেই কারণে চাপিয়ে দেওয়া হয় যে এটা এটা নর্ম, এটা প্যাট্রিয়ার্কাল নর্ম যে চলে আসছে। ওকে। রিলিজিয়ন, ধর্মে এমন অনেক জিনিস হয় যেইগুলো কিনা পুরোপুরি প্যাট্রিয়ার্কাল। আমি যদি বলি যে নতুন একটা বাংলা বই বেরোলো, যেখানে হচ্ছে একজন নারী, সে সংস্কৃত মন্ত্র বলে পুজো দিচ্ছে, কারণ নারীদের সংস্কৃত শেখা বা বলা বা পুজো দেওয়া সেগুলো অ্যালাউ ছিল না হিন্দু ধর্মে। বা আমরা জানি যে ইসলাম ধর্ম এরকম অনেক থাকে যে মসজিদে সাধারণত নারীরা যেতে পারবে না, তারা ঘরের চার দেওয়ালের মধ্যে এগুলো করবে। তো এখন নিয়মগুলো ভাঙছে, সেগুলো আলাদা বিষয়। বা কোনো একটা মন্দির যেখানে মহিলারা যেতে পারবে না। ঠিক আছে? আহ কেন বলে কোন রকম কোনো বাগ বিতণ্ডামূলক কথাবার্তায় ঢুকছি না, কিন্তু প্রত্যেকটা ধর্ম, কি হিন্দু, কি ইসলাম, কি খ্রিস্টান, যে কোনো ধর্মের দিকে তাকাও, একদম খুদ খুঁজে পাবেই যে প্যাট্রিয়ার্কাল নোশন চলে। ঠিক আছে? এই কারণে কোনো নির্দিষ্ট ধর্মের নাম ধরে ধরে বললাম না। ঠিক আছে? কাস্ট, রিলিজিয়নের আন্ডারে কাস্ট করছে, কাস্টের অনেক নিয়ম থাকে। এটা কিন্তু শুধুমাত্র যদি হিন্দু কাস্ট ধরি তাহলে ভুল হবে, যেহেতু কাস্ট সবার আন্ডারেই থাকে। ইসলামের আন্ডারেও কাস্ট থাকে, এটা অনেকে জানে না, ইসলাম ধর্মের আন্ডারেও এগুলো ছিল একদম প্রথম দিয়ে তা না, পরবর্তী ক্ষেত্রে সমাজে থাকতে থাকতে তৈরি হয়েছে।
তো কাস্ট কিন্তু সেখানেও আছে, মানে কাস্টের ভেতরেও প্যাট্রিয়ার্কি থাকে। এডুকেশনের মধ্যে তো সবচেয়ে বেশি প্যাট্রিয়ার্কি থাকে, কারণ এডুকেশনই শেখায় যে কে অ্যাক্টিভ থাকবে, কে প্যাসিভ থাকবে গল্পের মাধ্যমে, বা এডুকেশনে তোমরা হচ্ছে যে সমস্ত জিনিস করতে হবে না, একটা ভালো ছেলের কি, কি ক্যারেক্টারিস্টিক্স, একটা ভালো মেয়ের কি, কি ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো কিন্তু আমরা এডুকেশন থেকে শিখি, টেক্সট থেকে শিখি। ওকে? আর লাস্ট মিডিয়া। মিডিয়া তো আমাদের সবচেয়ে বেশি এখন প্যাট্রিয়ার্কি শেখায়। ঠিক আছে? পুরুষদের জন্য আলাদা পাউডার, মেয়েদের জন্য আলাদা পাউডার, ছেলেরা বাইক রান করবে জোরে, জোরে, মেয়েরা হচ্ছে স্কুটি চালাবে আর বলবে, "হোয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান?" মেয়েদের বাইক চালানোর অ্যাড আমি দেখিনি যে মেয়েরা বাইক চালাচ্ছে। ইট ইস এরকম অনেক কিছু। মিডিয়ায় ঢুকলে পরে, মিডিয়া সায়েন্স, মিডিয়া সোশিওলজির মধ্যে ঢুকলে পরে আমরা হারিয়ে যাব। জাস্ট এজেন্ট হিসাবে বলে রাখলাম। এইবার আমরা আসছি ডিসক্রিমিনেশন অ্যান্ড ইনইকুয়ালিটিস অ্যাট ওয়ার্ক প্লেস। এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা এবার পয়েন্ট শুরু হচ্ছে। কেন ইম্পর্টেন্ট পয়েন্ট? কারণ এইখানেতেই সমস্ত অসাম্যগুলো ধরা পড়ে যায়। কারণ এতদিন যখন পরিবারের মধ্যে অসাম্য চলছিল, আমরা মেনে নিতাম, ঠিক আছে, ঠিক আছে, এটা তো হয়, এটা ন্যাচারাল, এটা স্বাভাবিক। কিন্তু যখন ওয়ার্ক প্লেস এর মধ্যে ঢুকলাম, তখনই গিয়ে আমরা ধাক্কা খাওয়া শুরু করলাম। ঠিক আছে? সেখানে ওয়ার্ক প্লেসে কেন হবে পুরুষ নারী একসাথে খাচ্ছে? বলছে বেশিরভাগ পুরুষগুলো হয়তো অনেক ভালো, ভালো পোস্টে রয়েছে। ঠিক আছে? যে গভর্নমেন্ট অফিসিয়ালস, প্ল্যানার্স, ট্রেড ইউনিয়ন লিডার, এরা মনে করে নারীদের কাজ হচ্ছে বাচ্চা-কাচ্চা দেখা, লালন-পালন করা, ঘর সামলানো। ভাবো, একটা সমাজের পুরুষ যারা কিনা বেশ ভালো, ভালো সরকারি পোস্টে রয়েছে, বেশ লিডার, তারা মনে করে মহিলাদের জায়গা হলো ঘরের ভেতর, বাড়ির ভেতর বাচ্চাদের লালন-পালন করা। Such a view ignores the realities of millions of women in the poorer section in rural and urban areas. বিশেষ করে গ্রামে গঞ্জে সবচেয়ে বেশি নারী কাজের সাথে যুক্ত। গ্রামে সবচেয়ে বেশি হয়, লোয়ার কাস্টের পিপলদের মধ্যে সবচেয়ে বেশি হয়। মানে নারীরা সবচেয়ে বেশি যুক্ত কোথায়? না, গ্রামে এবং লোয়ার কাস্ট পিপলের মধ্যে। ঠিক আছে? যে এরা নানা রকম কাজ-বাজ করে। এরা জমিতে কাজ করা, খাদানে কাজ করা, বা হচ্ছে ওখানে বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে সেখানে কাজ করা। সেই জায়গায় এদেরকে অস্বীকার করা হচ্ছে রীতিমতো। যে মনে করা হচ্ছে যে এ কাজ-বাজ পারে না, এসছে একটু কাজ সামলাতে। উম খুব কম মাইনে দিয়ে তাদের রাখা হয়। অর্থাৎ একটা পুরুষ মিস্ত্রি তার যা মাইনে, মহিলা মিস্ত্রি তো আমি কোনোদিনও দেখিনি। তোমরা যে দেখো যে দেওয়ালে হচ্ছে নানা রকম সিমেন্ট দিয়ে কাজ-বাজ করছে। রিসেন্ট একটা ফটো দেখলাম, ভাইরাল হয়েছে। বাট আমি এরকম কখনো দেখিনি। অর্থাৎ ধরেই নেওয়া হয় যে এই ধরনের যে ট্যাকটিক্স ওয়ালা বা কাজগুলো, সেইগুলো পুরুষদের, আর ইট বহন করছে এই কাজগুলো মহিলাদের। তো ওই যে বললাম জেন্ডার্ড ডিভিশন অফ লেবার, জেন্ডার্ড সোশ্যালাইজেশন। ঠিক আছে? জেন্ডার ডিভিশন অফ লেবারে ঠিক থাকে যে ওয়ার্ক প্লেসে তাদেরকে কোন, কোন কাজ দেওয়া হবে, কতটা ডিসক্রিমিনেট করা হবে, কতটা ইনইকুয়ালি তাদের সাথে বিহেভ করা হবে এবং তাদের কি নজরে দেখা হবে। আহ অর্থাৎ মহিলাদের যে কোনো রকম অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আছে বা অর্থনৈতিক যে তাদের কোনো বেস থাকবে, এটা মনেই করা হয় না কোনোভাবে। এবং উপরন্তু আহ, তাদেরকে এমন ভাবে রাখা হয় যেন সেই কাজগুলো যেন তারা ছাড়া আর কেউ করতে না পারে। তারা ছাড়া কেউ করতে না পারে মানে, ওই যে বললাম যে ধরো বিড়ি বাঁধার কাজ, বা ধরো কোনো একটা বিউটিশিয়ানের কোর্স, বিডিসি। ওকে? হ্যারাসমেন্ট এট ওয়ার্ক প্লেস, এইটা আমাদের একটু জানতে বা বুঝতে হবে যে হ্যারাসমেন্ট বলতে বোঝায়টা কি। এবিসিডি করে যে লেখা রয়েছে, আসলে এটা যে বিশাখা জাজমেন্ট হয়েছিল, বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস, যে এই অ্যাক্ট গুলো, সেই অনুযায়ী আমাদেরকে বুঝে নিতে হবে। সামান্য কেউ কাউকে সেক্সুয়াল জোকস দেখাচ্ছে, মানে একটা পুরুষ একটা নারীকে কর্মক্ষেত্রে একটা এমন একটা জোকস দিল, সে ফরওয়ার্ড করলো যেটা কিন্তু একটু সেক্সুয়াল, এটাও কিন্তু হ্যারাসমেন্টের আন্ডারে পড়ছে। তাকানো, অন্যভাবে তাদেরকে প্রলুব্ধ করার চেষ্টা, ওগুলো তো পরেই, প্লাস এই সামান্য বিষয়টাও পড়ে। বিশেষ করে যেটা সামনে এসেছিল, এটা বিশাখা জাজমেন্টের সময়। বিশাখা জাজমেন্টটা কি একটু তোমাদের গুগল করে দেখে নিতে হবে। তাছাড়া এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট আমি তোমাদের ওই সাল, সময় সবটাই উল্লেখ করে দিয়েছি। অর্থাৎ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সাম্যটা কতটা আনতে পারবে একটা কাঠামো, সামাজিক কাঠামো, সেটা হচ্ছে হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্ক প্লেসে যে সমস্ত এই নিয়ম কানুন গুলো আছে তার উপর অনেকটা বর্তাচ্ছে। ওকে? এখানে কিছু স্ট্যাটিস্টিক্স আমি রেখেছি, স্ট্যাটিস্টিক্স এর সালটাও আমি দিয়ে দিয়েছি। এনসিআরবি 2005, মানে আজ থেকে 16 বছর আগে স্ট্যাটিস্টিক দিয়েছি। 16 বছর আগের হিসাব অনুযায়ী প্রত্যেক 29 মিনিটে একটা রেপ হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় 53 মিনিটে, মলেস্টেশন হয় প্রতি 15 মিনিটে, মহিলাদের প্রতি একটা ক্রাইম হয় প্রত্যেক মিনিটে, প্রত্যেক 3 মিনিটে। 16 বছর আগে এটা হতো। তোমরা সবাই জানো যে এখন ডেটাটা অনেক আপডেটেড হয়ে গেছে। একটু আপডেট করে নেওয়ার দায়িত্ব তোমাদের। ভায়োলেন্স এগেনস্ট উইমেন,
ঠিক আছে, এইখানেও নানা রকম স্ট্যাটিস্টিক্স রয়েছে, স্ট্যাটিস্টিক্স গুলো আমি আর পড়ছি না, এগুলো রেখেছি কারণ তোমাদের ফার্স্টেই বলেছি যে এগুলো ইগনোর স্ট্যাটিস্টিক্স, এগুলো ইগনো থেকে এক্সট্রাক্ট করা, তোমরা যাতে এগুলো পড়েই তোমাদের বেস লেভেল তৈরি হয়ে যায়, সেই কারণে আমি বিপিটি গুলো এতটা এক্সপ্লেনেবল বা ডেসক্রিপটিভ বানাই যাতে তোমাদের এটাই সম্পূর্ণটা রেডি হয়ে যায়। ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, নেচার অ্যান্ড ফর্মস অফ ভায়োলেন্স, এখানে খুব সুন্দর একটা মজার জিনিস তোমরা শিখবে। তোমাদের অনেকেরই আইডিয়া নেই যে ভায়োলেন্স কাকে বলে। তোমরা মনে করো ফিজিক্যাল ভায়োলেন্স একমাত্র ভায়োলেন্স, যে ও তোকে মারেনি তাহলে ভায়োলেন্স কিসের, সবকিছু ভায়োলেন্স, প্রত্যেকটা জিনিস ভায়োলেন্সের মধ্যে পড়ছে, আজকে তোমরা বুঝে নাও। সাইকোলজিক্যাল ভায়োলেন্সের মধ্যে কি পড়ে জানো, এ তুই তো মোটা, ওই দেখ দেশলাই কাঠি, বা কোনো রকম ভাবে কাউকে ভয় দেখাচ্ছ, বা কোনো একটা বাজে টার্ম ইউজ করছো, যে কোনো মহিলার ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে, তারপর যে কোনো মহিলার ক্ষেত্রে, এগুলো কিন্তু ভায়োলেন্স, এগুলো সাইকোলজিক্যাল ভায়োলেন্স, যে তুমি ওকে ইনফিরিয়রিটি দিচ্ছ, তুমি ওকে কোনো কিছু থেকে মানে মানে ডেসপারেটলি ডিপ্রাইভ করছো, তাকে ইমোশনালি তাকে তুমি কোনো না কোনো ভাবে হ্যারাস করছো, প্রত্যেকটা জিনিস এখানে প্রত্যেকটা সুন্দর টার্মিনোলজি দিয়ে দিয়ে ইউজ করে ব্যক্ত করা আছে, যে অপমান করা, ইয়ার্কি মারা, থ্রেড দেওয়া, বাজে ব্যবহার ইউজ করা, প্রত্যেকটা সাইকোলজিক্যাল। ফিজিক্যালের মধ্যে কি পড়ছে, ফিজিক্যালের মধ্যে পড়ছে পুশিং এন্ড শোভিং টু হিটিং, যে তুমি মারছো, ঠিক আছে, কিছু ছুরি কাচি এইসব দেখাচ্ছ, ফিজিক্যাল অ্যাবিউজ উইথ উইপেন, যে ছুরি কাচি দিয়ে মারছো, ঠিক আছে, এইগুলো মার্ডার মার্ডার করছো, এইগুলো তো ফিজিক্যালের মধ্যে পড়ে, ফিজিক্যালটা আমরা জানি, সাইকোলজিক্যালটা জেনে নাও। আরো আছে সেক্সুয়াল ভায়োলেন্স, হ্যারাসমেন্ট, আনওয়ান্টেড সেক্সুয়াল টাচিং টু রেপ, দিস ফর্ম অফ ভায়োলেন্স অলসো ইনক্লুডস ইনসেস্ট। ইনসেস্ট বলে একটু যদি গুগলে সার্চ করো তাহলে পেয়ে যাবে, আমি ছোট করে বলে দিচ্ছি, পরিবারের মধ্যে কোনো একজন নারী সদস্যকে তার ইচ্ছার বিরুদ্ধে পরিবারেরই যখন কোনো সদস্য যৌন সঙ্গমে লিপ্ত হতে বাধ্য করে, সেটাকে ইনসেস্ট বলা হয়ে থাকে। অর্থাৎ তার অনিচ্ছার বিরুদ্ধে যে সমস্ত সেক্সুয়াল অ্যাক্ট গুলো সেই নারীর বিরুদ্ধে করা হচ্ছে, এটা তাহলে সেক্সুয়াল ভায়োলেন্স। এটার বিষয়ে আশা করি তোমাদের আইডিয়া ছিল। ফিনান্সিয়াল ভায়োলেন্স কি, ধরো মেয়েকে বাবা বলছে, বা মেয়েকে ধরো হাজবেন্ড মানে ওয়াইফকে হাজবেন্ড বলছে, তোমার তো অত টাকা আমি দিতে পারবো না, তোমার অত খরচ আমি চালাতে পারবো না, দোজ কাইন্ড অফ থিংস আর ফিনান্সিয়াল ভায়োলেন্স। তুমি বলতেই পারো যে হ্যাঁ স্যার ঠিকই তো, যে হাজবেন্ড এত খরচ সামলে, সংসার সামলে, বউয়ের কোনো দরকারের জন্য টাকা দেবে কি করে। বাট এই যে থ্রেড গুলো করছে, দে আর ফিনান্সিয়াল ভায়োলেন্স, encompasses various tactics for total or partial control of a couple's finances, inheritance or employment income। যে তুমি যেমন কাউকে বাইরে কাজ করতে দিচ্ছ না, সেটা থেকে শুরু করে তুমি কাউকে মানুষ করছো, যে আমার টাকায় তুমি খেয়ে পড়ে রয়েছো, দোজ কাইন্ড অফ থিংস আর অলসো আর আন্ডার ফিনান্সিয়াল ভায়োলেন্স। ওকে, অর্থাৎ তুমি কাউকে যে বাইরে বাইরে কাজ করতে দাও না, যে না তুমি, আমার পরিবারের মেয়েরা বাইরে কাজ করে না, থেকে শুরু করে বিয়ের পর আমার ওয়াইফ বাইরে কাজ করবে না, দোজ আর ফিনান্সিয়াল ভায়োলেন্স। ওকে, স্পিরিচুয়াল ভায়োলেন্স, স্পিরিচুয়াল ভায়োলেন্সের মধ্যে পড়ছে থ্রু রিডিকিউল অর পানিশমেন্ট, ফরবিডিং প্র্যাকটিসেস অফ পার্সোনাল রিলিজন, যে কাউ একটা নির্দিষ্ট ধর্ম আছে বা কেউ একটা কোনো একটা স্পেসিফিক আধ্যাত্মিক দেবতায় বিশ্বাসী, তুমি সেটায় আটকাচ্ছ, বা সেটা মকারি করছো, সেটা নিয়ে ইয়ার্কি করছো, সেটা নিয়ে তাচ্ছিল্য করছো, এটা কিন্তু স্পিরিচুয়াল ভায়োলেন্সের মধ্যে পড়ছে। সাধারণত আমরা দেখি যে কোনো পুরুষ যদি একটা নির্দিষ্ট জাত গোষ্ঠী ধর্মের বা দীক্ষায় দীক্ষিত থাকে, এবং মহিলাটা যদি অন্য হয়, তো তখন নিজের আহ যে ধর্ম জাত গোষ্ঠী সেইখানে সেই পুরুষটা আনার চেষ্টা করে বিয়ের পরে। তো লাভ জিহাদ কথাটা যদি একটু তোমার রিসার্চ করে নাও, যে লাভ জিহাদটা স্পিরিচুয়াল ভায়োলেন্সের মধ্যে পড়ছে কিনা অরিজিনাল কেসে, তো তাহলে তোমাদের ইনপুটের জায়গাটা আরো বাড়বে বোধ ক্ষেত্রে, ঠিক আছে, যে পুরুষ মহিলাকে এবং মহিলা পুরুষকে, হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু, প্রত্যেকটা জায়গায় যদি তোমরা একটু রিসার্চ করে নাও নিজের মতো করে। বাট দ্যাট ইজ ভায়োলেন্স। ওকে, যে কেউ কাউকে জোর জবরদস্তি পাল্টানোর চেষ্টা করছে, জোর জবরদস্তি। Intimidation as a form of violence can include making women afraid by using looks, যে এমন গরম গরম চোখে তাকালো যে ভয় পাচ্ছে, এমন কিছু করলো যে তার একটা মোবাইলটা ভেঙে দিল, বা মেয়েটার সামনেই দেওয়ালে মারলো একটা ঘুষি, মানে বা এমন কিছু করা যে ভয় দেখাচ্ছে, যে দেখো এই ঘুষিটা কিন্তু তোমার মুখেও পড়তে পারতো, ইটিসি। যে মেয়েটার কোনো প্রপার্টি আছে সেটা ধ্বংস করা থেকে শুরু করে গরম চোখে তাকাচ্ছে, বা এমন একটা রিয়াক্ট করছে যেন মেয়েটাকে এখনই খুনি করে ফেলবে, প্রত্যেকটা কিন্তু ইন্টিমিডেশনের মধ্যে পড়ছে। ওকে, isolation can be used to control and limit what woman does, whom they see, and এখানে যাবে না, ওখানে যাবে না, ওর সাথে মিশবে না, ও তোমার ফেসবুকে লাভ রিয়াক্ট কেন দিল, প্রত্যেকটা জিনিস কিন্তু এই আইসোলেশনের মধ্যে, এই আইসোলেশন প্রসেসটা ভায়োলেশনের মধ্যে, ভায়োলেন্সের মধ্যে পড়ছে। ইউজিং প্রিভিলেজ, তুমি আমার একটু এই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও, ঠিক আছে, নিজের শিশুকে বা ওয়াইফকে
সার্ভেন্টের মতো খাটানো। তার কারণ হচ্ছে যে তুমি যেহেতু ইকোনমিক্যালি অ্যাবল, যে তুমি হচ্ছে চাকরি করো বা কাজ করো বা ব্যবসা করো, সেই কারণে তোমার ওয়াইফ এবং শিশুরা তুমি যা, যা বলবে তাই করতে বাধ্য। এইগুলো কিন্তু মানে অর্থাৎ তুমি যে তাদেরকে ইউজ করছো কোনো না কোনোভাবে, যে যেহেতু তুমি টাকা পয়সা ইনকাম করো তাই তোমার কথা তারা শুনতে বাধ্য। এটাও এক ধরনের ভায়োলেন্স। তো আশা করি ভায়োলেন্স কেন্দ্রিক তোমাদের মনে যা, যা প্রশ্ন ছিল সেগুলো সব মিটে গেল, যে প্রত্যেকটা জিনিসই কিন্তু তাহলে ভায়োলেন্স এর মধ্যে পড়ছে। ওকে? নাও কজেস অফ ভায়োলেন্স। কজে যদি দেখি তাহলে আমরা দেখবো কি বলতো, যে এইটা না এমন একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা আগে থেকেই ঠিক হয়েছিল, যে প্রথম থেকেই ঐতিহাসিকভাবে এই পাওয়ার রিলেশনটা আনইকুয়াল। কিভাবে হয়েছে, কোথায় হয়েছে না, পলিটিক্যালি, ইকোনমিক্যালি, সোশ্যালি এই পাওয়ার রিলেশনটা আনইকুয়ালি ছিল। সেই কারণেই কোথাও না কোথাও এই ভায়োলেন্স গুলো চলে আসছে। কন্ট্রোল অফ ওমেন সেক্সুয়ালিটি, যে ওমেন্স এর যে সেক্সুয়ালিটিকে কন্ট্রোল করতে হবে, সেই কারণে ভায়োলেন্স হয়। যেটা আমি তোমাদের ওই রেপ থ্রেট বা রেপের সময় বলেছি। দেখবে কিছু একটা হলেই মহিলাটাকে রেপ থ্রেট দেওয়া হয়, যে এটা ভারতবর্ষে এটা খুব একটা সহজ সরল জিনিস হয়ে গেছে। কেন না, ওই যে কজেস অফ ভায়োলেন্স এর মধ্যে পড়ছে, তাকে আটকাতে হবে, তাকে আমি কিভাবে ডমিনেট করবো, এইটা দিলে, এই যদি হুমকিটা দিই, সে তাহলে ডমিনেট হবে। কালচারাল ইডিওলজি, কালচার ডিফাইন্স জেন্ডার রোলস। যেহেতু সংস্কৃতির মাধ্যমেই আমরা শিখি যে জেন্ডার রোলস কি হবে, তো এই সংস্কৃতি আমাদের কোথায় যেন শিখিয়ে দেয় যে মহিলাদেরকে তো ডমিনেট করতেই হবে, আর যদি ডমিনেট করতেই হয় তাহলে ভায়োলেন্স করতে হবে। ইয়ার কি না, সিরিয়াসলি, যে কালচার আমাদের এটা শিখিয়ে দিচ্ছে যে মহিলাদেরকে ডমিনেট করতে হবে। Doctrines of privacy, the persistent belief in many societies that violence against women is a private issue, seriously impedes attempts to eradicate this violence. কজেস অফ ভায়োলেন্স এর মধ্যে আমরা এটা কেন পড়ছি, কারণ ভায়োলেন্সটা বেঁচে থাকে কি হিসাবে, ভায়োলেন্সটা বেঁচে থাকে তো এই হিসাবেই, যার উপর অত্যাচারটা হচ্ছে সে বলে না, সে বলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কোন একটা হাজবেন্ড কোন একটা ওয়াইফকে মারলো, ওয়াইফটা কাউকে বলবে না, বলবে যে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, বা এটা মিয়া বিবি মে ऐसा होता ही रहता है। ইটস ভায়োলেন্সটা বাড়ে কিন্তু এই কারণে, এটা কিন্তু কজের মধ্যে এই কারণে রয়েছে। গভর্নমেন্ট ইনঅ্যাকশন, গভর্নমেন্ট নেগলিজেন্স ইন প্রিভেন্টিং অ্যান্ড এন্ডিং ভায়োলেন্স এগেইনস্ট উইমেন এস্টাবলিশেস আ টলারেন্স অফ ভায়োলেন্স এগেইনস্ট উইমেন থ্রু আউট দ্য কমিউনিটি। এবার গভর্নমেন্টের কতটা দোষ, গভর্নমেন্টের পক্ষে এই বিষয়গুলো ঢোকা কি সম্ভব, যেখানে কিনা মহিলারা এই জিনিসগুলো মেনে নিয়েছে স্ট্রাকচারালি, বা গভর্নমেন্টের যে দোষগুলো, যে স্ট্রাকচারাল যে ইনইকুয়ালিটি গুলো সেগুলো না মেটানোর চেষ্টা, বা যে ভায়োলেন্স করছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া, এইগুলো কিন্তু কজেস অফ ভায়োলেন্স এর মধ্যে পড়ছে। কি কি অ্যাক্ট হয়েছে, অ্যাক্টের যদি একটু সালগুলো তোমরা দেখো, জাস্ট সালগুলো দেখো। ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961, ইকুয়াল রেমুনারেশন 1976, সতী 1987, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। অর্থাৎ এজ ওল্ড একটা ভায়োলেন্স চলে আসছে মহিলাদের ওপর, কিন্তু গ্যাপ গুলো দেখে বুঝতে পারবে যে সেইভাবে, অর্থাৎ নিতে নিতে, অ্যাকশন নিতে নিতে বহু বছর লেগে গেছে। ফ্রম 1961 টু 2005, ইট টুকস 1961 টু 2005 আমাদের ডাউরি থেকে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে আসতে। অর্থাৎ তাহলে কি সেই সময় কি তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স হতো না, পরবর্তী ক্ষেত্রে বাড়লো? বা এখনো কি ডাউরি নেই? আছে সবই, কিন্তু দেখো যে তাদের গ্যাপ গুলোই বুঝিয়ে দিচ্ছে যে কোথাও না কোথাও একটা ওই ইনঅ্যাবিলিটি। কিসের ইনঅ্যাবিলিটি, কি কারণে ইনঅ্যাবিলিটি, প্রশ্ন দেখলে আমরা বুঝে যাব। Recommendations for combating violence against women, restrictions on use of alcohol, दारू, दारू बहुत बुरी चीज होती है, ঠিক আছে? এইটা এইটা আমির খানের সত্যমেव জয়তেতে একটা স্পেসিফিক এপিসোড এসেছিল, যেখানে দেখাচ্ছে যে কোন একটা লোয়ার কাস্টের মানুষ, তারা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর সাথে যুক্ত, তারা ওয়াইফ ব্যাটারিং বা ডোমেস্টিক ভায়োলেন্স এর সাথে যুক্ত। তার কারণ হচ্ছে যে তারা যেহেতু ওই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর সাথে যুক্ত, সেটা ভোলার জন্য তারা অ্যালকোহল বা মদ কনজিউম করে, এবং তার ফলে তারা গার্হস্থ্য হিংসার সাথে যুক্ত হয়। তো মদ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই গার্হস্থ্য হিংসা বা নারীদের উপর ভায়োলেন্সের জন্য। কন্ট্রোল অন মিডিয়া, মিডিয়াকে দারুণভাবে কন্ট্রোল করতে হবে, কারণ মিডিয়া এমনভাবে নারীদেরকে দেখায় যেন তারা ভোগ্যপণ্য, যে তাদেরকে যে কোনো সময় ইউজ করা যায়, তাদেরকে যে কোনোভাবে দেখা যায়, ছোঁয়া যায়, ইটিসি। এইগুলোকে কিন্তু মিডিয়াতে আটকাতে হবে। স্ট্রেন্থেনিং দ্য ইনস্টিটিউশন অফ ফ্যামিলি, যে ফ্যামিলির যে পরিবারের যে কাঠামো, সেখানে সে কাঠামোর মধ্যে জেন্ডার সোশ্যালাইজেশনটা এমনভাবে ঢোকাতে হবে সেটা যেন ভায়োলেন্স বা অসাম্য না শেখায়। ল এনফোর্সমেন্ট, এরপরে আসবে ল এনফোর্সমেন্ট, যে যে বা যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে যেন খুব বাজেভাবে ভালো মানে অ্যাকশন নেওয়া হয়। লেজিসলেশন, আইন কানুন, কোড অফ কন্ডাক্ট, কি কি বিহেভিয়ার হওয়া উচিত, কি কি বিহেভিয়ার হওয়া উচিত না। জেন্ডার সেন্সিটাইজেশন, জেন্ডার সেন্সিটাইজেশন মানে যেটা আমরা সাধারণত থাকে না আমাদের মধ্যে বা আমরা করি না, যে তার নির্দিষ্ট জেন্ডার অনুযায়ী, সেই অনুযায়ী তার সাথে অ্যাকিউরেট বিহেভ করা, তাকে বোঝা। আমরা কিন্তু এই জিনিসগুলো করি না। আমরা তো বিশ্বাসই করি না যে মেল ফিমেল ছাড়া আর কোনো জেন্ডার আছে। ওকে? এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট, সেই সমস্ত জায়গা, এডুকেশনের মধ্যে কোথায় কোথায় জেন্ডার গ্যাপ গুলো আছে, এমপ্লয়মেন্টের মধ্যে কোথায় কোথায় জেন্ডার ইনইকুয়ালিটি গুলো আছে, সেগুলো মেটানো।
রিক্রিয়েশন অ্যান্ড ট্যালেন্ট, অর্থাৎ একটা সবাইকে রিক্রিয়েশনের জায়গা দিতে হবে, যেগুলোকে সাইকোলজিক্যাল অ্যানালিসিস বা কাউন্সেলিং বলতে পারো, সাইকোলজিক্যাল কাউন্সেলিং বলতে পারো। সেই জায়গাগুলো দিলে মানুষের মধ্যেকার যে জটিলতাগুলো আছে সেগুলো কাটবে। স্ট্রেন্থেনিং মোরাল আর রিলিজিয়াস ভ্যালুস, আদর্শ নৈতিকতাভাবে তাদেরকে অনেক বেশি শক্তিশালী করা। পপুলেশন কন্ট্রোল, যে জনসংখ্যাকে কমাতে হবে। এইগুলো যদি করানো যায় তাহলে গিয়ে ওমেনের এগেনস্টে যে ভায়োলেন্স আছে সেটা কিছুটা আমরা আটকাতে পারবো। ওকে, পসিবিলিটিস এর জায়গায় না খুব সুন্দর একটা লাইন লেখা রয়েছে, লেজিসলেশন ইটসেলফ উড নট সাফিস বিকজ ভায়োলেন্স এগেইনস্ট ওমেন ইজ আ ডিপ রুটেড সোশ্যাল প্রবলেম। এই বিষয়ে প্রাইম মিনিস্টার জওয়াহরলাল নেহরুর এই কোটেশনটা খুব ইম্পর্টেন্ট, যে সরকারের হাতে কতটা থাকে। Legislation cannot by itself normally solve deep-rooted social problems. One has to approach them in other ways too, but legislation is necessary and essential, and hence that it may give that push and have educative factors as well as the legal sanctions behind it, which help public opinion to be given a certain shape. মোদ্দা কথা, যে ল একটা নির্দিষ্ট জিনিস অব্দি কাজবাজ করতে পারবে, বাদ বাকিটা কিন্তু তোমাদের হাতে। তো ল করতে পারে যেটা, যে মানুষকে বোঝানো, তাদেরকে মানে লটাকে স্ট্রেংথেন করা, বাট সবকিছু তো শেষ পর্যন্ত সেই মানুষের হাতে। ওকে, তো এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সোশ্যাল প্রবলেমস এর ক্ষেত্রে। লাস্ট আমরা যে প্রশ্নে চলে এসেছি সেখানে হচ্ছে যে ওমেন মুভমেন্ট। এই ওমেন মুভমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? কারণ আমাদের তো মেন এই টপিকটার নামই ছিল ওমেন্স অর্গানাইজেশন, দেয়ার মুভমেন্টস, ইটিসি। এবার এইখানে আমরা পড়বো যে ফর্মস, যে ধরন কি কি হয়। ধরন যদি দেখি আমরা এখানে তাহলে 1 2 3 4 করে চারটে পাচ্ছি। It may be said that the women's participation movement has been in 4 major forms. চারটে ধরন দেখা যায়। For social, economic and political rights, যে মহিলারা তাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকারের জন্য লড়াই করছে। Of specific categories of people like tribals, peasants and industrial workers. অর্থাৎ উপজাতি শ্রেণী, কৃষি শ্রেণীর এবং শিল্প শ্রেণীর নারীরা তাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকারের জন্য লড়াই করছে, এই একটা ফর্ম দেখা যায়। আর কি ফর্ম? ফর ইমপ্রুভমেন্ট ইন কন্ডিশনস অফ ওয়ার্ক অ্যান্ড অটোনমি টু উইমেন, যেই জায়গায় কাজ করছে, ধরো ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ইন্ডাস্ট্রির কাজের অবস্থা বা ওই খনিতে কাজের অবস্থা একদমই ভালো না, অর্থাৎ ইমপ্রুভমেন্ট ইন কন্ডিশনস অফ ওয়ার্ক, এবং তার সাথে মহিলাদের যাতে একটা নির্দিষ্ট স্বাধীনতা দেওয়া হয় সেটার জন্য। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্ম। থার্ড ফর্ম, ফর ইকুয়াল রেমুনারেশন, সবার মাইনে যেন সেম হয়। সবার মাইনে সেম মানে যে একই কাজ পুরুষ করছে, সে বেশি মাইনে নিয়ে যাচ্ছে, সেই কাজটাই মহিলা করছে, মহিলা বলে কেন কম দেবে? ওকে। Fourth, in general, social movements on issues affecting men and children are like abortions, adoptions of children, sexual exploitation. অর্থাৎ যে সমস্ত এই নারী কেন্দ্রিক সমস্যা আছে, মানে অর্থাৎ অ্যাবর্শন সে করবে তার ইচ্ছা অনুযায়ী, তাকে সমাজ বা পুরুষ কেন বাধা দেবে? চিলড্রেনকে অ্যাডপ্ট করতে পারবে কি পারবে না সেটা সমাজ কেন নির্দিষ্টভাবে বেঁধে দেবে? তাদেরকে যৌনভাবে যে হেনস্থা করা হয় সেটা কি কেউ, মানে সমাজ বা পুরুষ কিভাবে তাদের যৌনভাবে হেনস্থা করতে পারে? সাধারণত এই চারটে ফর্মেই মহিলারা সোশ্যাল মুভমেন্টে যুক্ত হয়। আশা করি বোঝাতে পারলাম। এবার বলছে গোলস কি, যে তারা চায়টা কি, তাদের গোলটা কি? লিবারেশন অর আপলিফট অফ উমেন, যে মহিলাদের উন্নতি হবে, তারা যেই অবস্থাতেই আছে না কেন সেটা উন্নতি হবে। রিফর্মিং সোশ্যাল প্র্যাকটিসেস সো অ্যাজ এনেবল women to play a more important and constructive role in society, যে মহিলাদের অবস্থার উন্নতি হবে, তারা সমাজে যে ভূমিকাটা পালন করছে তার থেকে আরো ভালো ভূমিকা যাতে পালন করে। এটা হচ্ছে সোশ্যাল মুভমেন্টের গোল। ইকুয়াল রাইটস ফর মেন অ্যান্ড উমেন, দ্যাট ইজ এক্সটেনশন অফ সিভিল রাইটস এনজয়েড বাই মেন, অর্থাৎ পুরুষরা সমাজে যেই সমস্ত, মানে সমাজের সভ্য হিসাবে যেই সমস্ত অধিকার তারা পালন করছে সেইগুলো যাতে মহিলারাও পারে। ফর এক্সাম্পল, পুরুষরা আড্ডা মারছে, একটা জায়গায় দাঁড়িয়ে 10টা পুরুষ মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছে, সিগারেট খাচ্ছে, মহিলারা পারবে না। তারা করলেই পাশের বাড়ির কাকিমা জেঠিমারা বলবে কি বাজে বাজে মেয়ে এখানে এইসব করবে না, ইন্টিসিটিস। তো সিভিল রাইটস গুলো কেন পুরুষরা এনজয় করবে? অর্থাৎ এমন একটা সাম্য যেখানে সিভিল রাইটস দুজনেই এনজয় করতে পারে, সেটা রাজনৈতিক ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র এবং পরিবারের ক্ষেত্র, তিনটে ক্ষেত্রতেই যাতে পুরুষ এবং নারী সমান সিভিল রাইটস গুলো এনজয় করে, সেই সাম্য যাতে আসে, এটা হচ্ছে দ্বিতীয় গোল। স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজির জায়গায় আমরা তিনটে জিনিসই পাবো। ফার্স্ট, মেকিং ডিমান্ডস বাই অর্গানাইজিং পাবলিক মিটিং, যে পাবলিক মিটিং ডাকা হোক, সেখানে আমরা নিজেদের দাবি দাওয়াগুলো তুলে ধরবো। নেক্সট, প্রেজেন্টিং ভিউজ টু গভর্নমেন্ট অফিসিয়ালস, যে রাজনৈতিক যে সমস্ত কর্মকর্তারা আছে, তাদের সামনে আমরা আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবো। থার্ড, ফর্মিং কমিটিজ টু ইনভেস্টিগেট কন্ডিশন অ্যান্ড হোল্ডিং কনফারেন্সেস টু মোবিলাইজ ওমেন, যে বিভিন্ন কমিটি গঠন করা, কোথায় মহিলারা অপ্রেসড আছে, এক্সপ্লয়েটেড হচ্ছে, সেগুলো দেখা এবং সেই অনুযায়ী মহিলাদেরকে নানাভাবে
ইমপ্রুভ করানো তাদের অবস্থা, যে তাদের দ্বারা তাদের অবস্থা কিভাবে ইমপ্রুভ করা যায় বা তাদের মধ্যে চলমানশীলতা যুক্ত কিভাবে করা যায়। Strategies of women movements: the factors that provide the required intention, অর্থাৎ কোন কোন বিষয়গুলো মহিলাদেরকে এই ওমেন মুভমেন্টের প্রতি আকর্ষিত করেছিল বা তারা এই বিষয়টা ঢুকেছিল। বলছে যে তার মেইন বা বেসিক এরিয়ায় যেটা আমরা পাবো, এডুকেশন অফ ওয়েস্টার্ন সোসাইটি, এডুকেশন, লিডারশিপ, ইন্টারেস্ট অফ মেল সোশ্যাল রিফর্মার্স লাইক রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এই ধরনের কিছু মনীষীদের আপলিফট করানোর চিন্তা ভাবনা, and decreasing social hostility and opposition of males to women's association engaged in self-help activities, and benevolent attitude of political national leaders towards pledging women's movements and their enthusiastic support to women campaigns. সোজা কথা, ওমেন মুভমেন্ট যে হয়েছিল বা হচ্ছে বা আরো হবে, সেগুলোর শুরুটা হয়েছিল তখন থেকে যখন ওয়েস্টার্ন এডুকেশন আসে, যখন কিছু মনীষী, কিছু দার্শনিক, কিছু সমাজ সংস্কারক এগিয়ে এসে মহিলাদেরকে সেই জোর দেয় যে না তোমরাও পারবে। তাছাড়া কিছু এলিট উইমেন, মানে এলিট সেকশনের উইমেন, তাদের লিডারশিপ, তার সাথে সরকারি বিভিন্ন সাহায্য, এর ফলেই কিন্তু ওমেন মুভমেন্ট গুলো ঠিকঠাকভাবে পরিচালিত হতে পারে। নাও ইটস টাইম অফ ডিসকাসিং কোশ্চেন্স। কি কি কোশ্চেন এসেছিল এবার যদি একটু আমরা দেখে নিই। শেষ থেকে শুরু করছি, 2014। ওকে, 2014তে কি প্রশ্ন এসেছিল? 2014তে কোশ্চেন এসেছিল, হাউ ডাজ প্যাট্রিয়ার্কি ইম্প্যাক্ট দ্য পজিশন অফ আ মিডল ক্লাস ওয়ার্কিং ওম্যান ইন ইন্ডিয়া? আমি যদি সঠিকভাবে বুঝিয়ে দিয়ে থাকি কিভাবে প্যাট্রিয়ার্কি মিডল ক্লাস ওয়ার্কিং ওমেনের ওপর নিজের প্রভাব বিস্তার করে, সেটা আশা করি তোমরা বুঝে গেছো। সেই অনুযায়ী তোমরা লিখতে পারবে। ডিসকাস দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইফেক্টস অফ গ্লোবালাইজেশন অন ওমেন অফ গ্লোবালাইজেশন অন ওমেন ইন ইন্ডিয়া। এইবার প্রশ্ন হচ্ছে যে এটা কোথাকার কোশ্চেন, গ্লোবালাইজেশনের কোশ্চেন না ওমেনের কোশ্চেন? ঠিক আছে, এই উত্তরটা আমরা দিতে পারবো তোমাদের যখন আমি গ্লোবালাইজেশন পড়াবো, কারণ তোমরা জানো যে গ্লোবালাইজেশন বলে একটা চ্যাপ্টার আছে। তার মানে গ্লোবালাইজেশনের মহিলাদের উপর কি কি পজিটিভ এন্ড নেগেটিভ এফেক্ট পড়েছিল, তার মধ্যে অনেকেই ধরে নিতে পেরেছো হয়তো যে এই যে ওয়েস্টার্ন এফেক্ট, ঠিক আছে, ওয়েস্টার্ন কালচার বা এক জায়গায় কোন একটা কিছু আন্দোলন হচ্ছে, সেইটা নিয়ে আমাদের ভারতবর্ষতে যে মহিলাদের নিজের সাম্যটা ফেরত আনার যে লড়াই, সেগুলো কিন্তু তার মধ্যে পড়ছে। भारत में महिलाओं के आंदोलन ने निम्नतर सामाजिक स्तर की महिलाओं के मुद्दों को संबोधित नहीं किया है। Women's movement in India has not addressed the issues of women of lower social strata. যে women movement বলতে তোমরা এতক্ষণ যা যা পড়লে, তার স্ট্র্যাটেজি, তার গোল, তার ফ্যাক্টর, রিজনস, ফর্ম, বলছে যে যে লোয়ার ক্লাসের ওমেন তাদেরকে নাকি আসলে অ্যাড্রেস করতেই পারেনি। তাহলে লোয়ার ক্লাস ওমেনদের ইস্যু কি, তারা কোন কোন জায়গা দিয়ে এক্সপ্লয়েট হচ্ছে, তারা কোন কোন জায়গায় ডিপ্রাইভড, এটা তোমাকে ধরতে হবে। কখন ধরতে পারবে? যখন এই ওমেন্স মুভমেন্টের স্ট্র্যাটেজি গোলগুলো তোমরা বুঝে গিয়ে থাকো, একমাত্র তখন বুঝতে পারবে যে লোয়ার সোশ্যাল স্ট্র্যাটাটা মিস হচ্ছে কি হচ্ছে না। 2019-এ কি কোশ্চেন ছিল, হোয়াট আর দ্য কন্টিনিউ চ্যালেঞ্জেস ফর উমেন ইন ইন্ডিয়া এগেইনস্ট টাইম অ্যান্ড স্পেস? এই টাইম অ্যান্ড স্পেসের কনসেপ্টটা দেখে অনেকে প্রশ্নটা বুঝতে পারেনি। টাইম অ্যান্ড স্পেসের কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? সময় বলতে কি বোঝাচ্ছে, যে একটা নির্দিষ্ট সময় ছিল তখন তাদেরকে কি কি ফেস করতে হয়েছে সেই সেই নির্দিষ্ট স্পেস গুলোতে, আর এখনের টাইমে সেই সেই জায়গায় কোন কোন জিনিসগুলো তাকে ফেস করতে হচ্ছে। হোয়াট আর দ্য কন্টিনিউ, যে একই জিনিস চলে আসছে সেই সময়ও ফেস করতে হয়েছে, এখনো ফেস করতে হচ্ছে ফর ওমেন ইন ইন্ডিয়া এগেইনস্ট টাইম অ্যান্ড স্পেস। তাহলে যেই সমস্ত সমস্যা টাইম অ্যান্ড স্পেসের বদলের ফলেও সমস্যাগুলো বদলায়নি, সেই সেই সমস্যাগুলো সম্বন্ধে জানতে চেয়েছে। প্যাট্রিয়ার্কি যদি তোমরা সত্যি বুঝে গিয়ে থাকো, আমি যদি বোঝাতে পারি, তাহলে এই প্রশ্নগুলোর আনসার আশা করি তোমরা লিখতে পারবে। যদি কোনো সমস্যা হয় বা কোনো হেল্প লাগে তোমরা আমাকে জানাতে পারো, এই কোশ্চেনগুলো আনসার লিখে পাঠাতে পারো, আমি নিজে ইভ্যালুয়েট করে দেবো। এরপরের দিন আমরা শুরু করব নতুন টপিক। আজকের জন্য তাহলে এতটাই, ধন্যবাদ।